স্বাগত। আপনারা শুনছেন দ্য ডিপ ডাইভ। আজ আমরা রসায়নের একেবারে গোড়ার কিছু বিষয় নিয়ে একটু গভীরে আলোচনা করব। আমাদের হাতে আছে র্যাঙ্কার্স একাডেমির কিছু স্টাডি মেটেরিয়াল, যা নানা রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, মানে ধরুন এসএসসি, সিজিএল বা রাজ্য পিএসসির মতো পরীক্ষার জন্য তৈরি। তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব পদার্থের অবস্থা, তার রকমফের আর ওই মিশ্রণ থেকে জিনিস আলাদা করার পদ্ধতিগুলো সহজে বুঝতে। হ্যাঁ, একদম ঠিক। রসায়নের এই বিশাল দুনিয়ায় ঢুকতে গেলে এই বেসিক জিনিসগুলো কিন্তু পরিষ্কার থাকা দরকার। এগুলো ভালো করে বুঝলে দেখবেন পরের অনেক শক্ত জিনিসও সোজা লাগছে। আর পরীক্ষার কথা বললে তো এই জায়গাগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই আসি, এই যে আমরা বলি পদার্থ বা ম্যাটার, এটা আসলে কি? আর এর যে বিভিন্ন অবস্থা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, মানে কঠিন, তরল, গ্যাস, এদের মধ্যেকার আসল ফারাকটা কোথায়? খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, যে কোনো জিনিস মানে পদার্থ আসলে অসংখ্য ছোট ছোট কণা দিয়ে তৈরি। অণু, পরমাণু বা আয়ন হতে পারে। এই কণাগুলো কিভাবে সাজানো আছে, তাদের মধ্যে টান বা আকর্ষণ বল কতটা, আর তারা কতটা ছোটাছুটি করছে, মানে গতিশক্তি কেমন, এই সব কিছুর ওপরই নির্ভর করে জিনিসটা কঠিন হবে, তরল হবে না গ্যাস হবে। একটু ভেঙে বললে ভালো হয়। যেমন কঠিনের ক্ষেত্রে কি হয় ঠিক? কঠিনের ক্ষেত্রে কণাগুলো খুব গায়ে গায়ে লেগে থাকে, মানে একদম ঠাসাঠাসি, একটা নির্দিষ্ট প্যাটার্নে সাজানো। এদের মধ্যে আকর্ষণ বলটা সাংঘাতিক বেশি, তাই কণাগুলো নিজের জায়গা ছেড়ে নড়তে পারে না, শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁপতে পারে। এই জন্যই তো কঠিন জিনিসের একটা নির্দিষ্ট আকার, একটা নির্দিষ্ট আয়তন থাকে। ভাবুন না, একটা ইট বা লোহার বলের কথা। ও আচ্ছা আচ্ছা, বোঝা গেল। আর গ্যাস তালে ঠিক উল্টোটা? একদম তাই। গ্যাসের কণাগুলো একে অপরের থেকে অনেক অনেক দূরে। ওদের মধ্যে আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে, মানে খুবই কম। আর কণাগুলো অসম্ভব জোরে আমত্যাম ছোটাছুটি করে। গতিশক্তি অনেক বেশি। এই জন্যে গ্যাসের কোনো নির্দিষ্ট আকারও নেই, আয়তনও নেই। যে পাত্রে রাখবেন সেটার পুরোটা জুড়েই ছড়িয়ে পড়বে, যেমন ধরুন রান্নার গ্যাস বা ঘরের বাতাস। তাহলে তরল অবস্থাটা নিশ্চয়ই এই দুটোর মাঝামাঝি কিছু একটা? ঠিক ধরেছেন। তরলের কণাগুলো কঠিনের মতো অতটা কাছাকাছি না, আবার গ্যাসের মতো অত দূরেও না, মাঝামাঝি। আকর্ষণ বলটাও কঠিনের চেয়ে কম, কিন্তু গ্যাসের চেয়ে বেশি। আর কণাগুলোর ছোটাছুটির শক্তি, মানে গতিশক্তি, সেটাও মাঝারি। তাই ওরা একে অপরের ওপর দিয়ে গড়িয়ে যেতে পারে, মানে বইতে পারে। এই জন্য তরলের নির্দিষ্ট আয়তন থাকলেও আকারটা নির্দিষ্ট নয়। যে পাত্রে ঢালবেন, সেই পাত্রের আকার নিয়ে নেবে। জল বা তেলের মতো। একদম। জল, তেল, দুধ, এগুলো সব উদাহরণ। আচ্ছা, এই তিনটে তো গেল কমন অবস্থা, কিন্তু আরও দুটো অবস্থার কথা শোনা যায় না? ওই যে প্লাজমা আর বোস-আইনস্টাইন কি জানো? হ্যাঁ, বোস-আইনস্টাইন কনডেনসেট, ঠিকই শুনেছেন। পদার্থের চতুর্থ অবস্থা হল প্লাজমা। এটা আসলে সাংঘাতিক গরম আয়নিত গ্যাস। মানে তাপমাত্রা এত বেশি যে অ্যাটম থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে যায়। তখন শুধু পজিটিভ আয়ন আর ফ্রি ইলেকট্রন ঘুরে বেড়ায়। সূর্য বা অন্য তারাগুলোর ভেতরে এই অবস্থা। আবার পৃথিবীতে ধরুন বাজ পড়ার সময় বা ফ্লোরোসেন্ট টিউব লাইটের ভেতরেও প্লাজমা তৈরি হয়। এরা কিন্তু বিদ্যুতের খুব ভালো কন্ডাক্টর। ও, তার মানে প্লাজমা বেশ হাই এনার্জির একটা ব্যাপার। আর পঞ্চম অবস্থাটা, যার সাথে আমাদের বাঙালি বিজ্ঞানীর নাম আছে? ঠিক, বোস-আইনস্টাইন কনডেনসেট, সংক্ষেপে বিইসি। এর থিওরিটা প্রথম দেন সত্যেন্দ্রনাথ বসু, পরে আইনস্টাইন সেটাকে আরও এগিয়ে নিয়ে যান। এটা তৈরি করতে কিছু খাস কিসমের কণাকে, যাদের বোসেন বলে, প্রায় অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের কাছাকাছি -273.15 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা করতে হয়। এত ঠান্ডায় কণাগুলো সব মিলেমিশে একটা অদ্ভুত কোয়ান্টাম অবস্থায় চলে যায়, যেন একটা সুপার অ্যাটম। এটা ল্যাবে বানানো খুব কঠিন। 1995 সালে প্রথম বানানো সম্ভব হয়। দারুণ ব্যাপার। পদার্থের এই 5টা অবস্থা তাহলে বোঝা গেল। আচ্ছা, এবার যদি আমরা পদার্থকে তার কেমিক্যাল গঠনের দিক থেকে দেখি, মানে রাসায়নিকভাবে, তাহলে কিভাবে ভাগ করা যায়? এই ভাগটা কিন্তু পরীক্ষার জন্য বেশ দরকারি মনে হচ্ছে। অবশ্যই। রাসায়নিক গঠনের দিক থেকে দেখলে
পদার্থকে মূলত দুটো বড় ভাগে ভাগ করি আমরা। একটা হলো বিশুদ্ধ পদার্থ বা পিওর সাবস্টেন্স, আর অন্যটা হলো মিশ্রণ বা মিক্সচার। বিশুদ্ধ পদার্থের বৈশিষ্ট্য হল এদের মধ্যে শুধু এক ধরনের কণা থাকে, আর এদের গঠনটা সবসময় নির্দিষ্ট। বিশুদ্ধ পদার্থ এর কি আবার ভাগ আছে? হ্যাঁ, বিশুদ্ধ পদার্থ দু রকমের হয়, মৌল বা এলিমেন্ট আর যৌগ বা কম্পাউন্ড। মৌল হল সেই শুদ্ধ জিনিস যাকে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে আর সহজ জিনিসে ভাঙা যায় না। যেমন ধরুন লোহা মানে আয়রন Fe, বা অক্সিজেন O2, বা সোনা Au। এরা সব মৌল। পিরিয়ডিক টেবিলে যে 118টা মৌল আছে সবই এর উদাহরণ। আর যৌগ? যৌগ হল যখন দুই বা তার বেশি আলাদা আলাদা মৌলের অ্যাটম একটা নির্দিষ্ট ওজনের অনুপাতে কেমিক্যালি জুড়ে গিয়ে একদম নতুন ধর্মের একটা জিনিস তৈরি করে। যেমন জল H2O, দুটো হাইড্রোজেন অ্যাটম, একটা অক্সিজেন অ্যাটম। এদের ওজনের অনুপাতটা কিন্তু সবসময় 1:8। বা ধরুন নুন, সোডিয়াম ক্লোরাইড NaCl। মনে রাখতে হবে যৌগকে কিন্তু কেমিক্যাল উপায়ে ভেঙে তার আসল মৌলগুলো ফেরত পাওয়া যায়। জলকে ভাঙলে হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যাবে। পরিষ্কার হলো। তাহলে বিশুদ্ধ মানে হয় মৌল, নয় যৌগ। আর দ্বিতীয় ভাগটা বললেন মিশ্রণ। হ্যাঁ, মিশ্রণ বা মিক্সচার যখন দুই বা তার বেশি জিনিস, সেটা মৌল হতে পারে, যৌগও হতে পারে, শুধু একসাথে মেশানো হয় কিন্তু তাদের মধ্যে কোনো কেমিক্যাল বন্ড তৈরি হয় না, তখন সেটা মিশ্রণ। মিশ্রণের উপাদানগুলো কিন্তু নিজের নিজের ধর্ম বজায় রাখে, আর এদের যে কোনো অনুপাতে মেশানো যায়। যেমন ধরুন নুন আর চিনির গুঁড়ো মেশালেন, বা বাতাসে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড মিশে আছে, এগুলো মিশ্রণ। এদের কোনো ফিক্সড ফর্মুলা নেই। মিশ্রণ কি সবসময় দেখলেই বোঝা যায় যে অনেক কিছু মেশানো আছে? যেমন ধরুন জলে বালি মেশালে তো স্পষ্ট বোঝা যায়। না, সব সময় বোঝা যায় না। এই দেখতে পাওয়ার উপর ভিত্তি করেই মিশ্রণকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো অসমসত্ব মিশ্রণ বা হেটেরোজিনিয়াস মিক্সচার। আপনি যে জলে বালির উদাহরণটা দিলেন ওটা অসমসত্ব, কারণ এখানে বালি আর জল সমানভাবে মেশে না। খালি চোখেই আলাদা করা যায়, একটু রেখে দিলেই বালি নিচে থিতিয়ে পড়বে। তেল আর জলের মিশ্রণও তাই। আর অন্যটা তাহলে সমসত্ব মিশ্রণ। একদম সমসত্ব মিশ্রণ বা হোমোজিনিয়াস মিক্সচার। এখানে উপাদানগুলো এমনভাবে মিশে যায় যে পুরো মিশ্রণটা দেখতে একই রকম লাগে। উপাদানগুলোকে আলাদা করে চেনাই যায় না। সবচেয়ে ভালো উদাহরণ হলো জলের নুন বা চিনি যদি পুরোপুরি গুলে যায়। বাতাসও একটা খুব ভালো উদাহরণ। নাইট্রোজেন, অক্সিজেন সব গ্যাস এমনভাবে মিশে আছে যে বোঝাই যায় না। এই সমসত্ব মিশ্রণকেই আমরা চলতি কথায় দ্রবণ বা সলিউশন বলি। দ্রবণ বা সলিউশন, এই শব্দটা খুব শোনা যায়। এর খাস বৈশিষ্ট্য কি? দ্রবণের সবচেয়ে জরুরি বৈশিষ্ট্য হল এর মধ্যে যে কণাগুলো গুলে আছে, মানে দ্রাবের কণা, সেগুলো সাংঘাতিক ছোট, 1 ন্যানোমিটারের থেকেও ছোট। এত ছোট যে খালি চোখে তো দূরের কথা, মাইক্রোস্কোপেও দেখা যায় না। এরা থিতিও পড়ে না, আর ফিল্টার পেপার দিয়ে ছেঁকেও আলাদা করা যায় না। আরেকটা ব্যাপার, এরা টিন্ডেল এফেক্ট দেখায় না, মানে দ্রবণের মধ্যে দিয়ে আলো ফেললে আলোর রাস্তাটা দেখা যায় না। দ্রবণের তো আবার দুটো পার্ট থাকে, দ্রাব আর দ্রাবক। হ্যাঁ, দ্রবণে যে জিনিসটা কম পরিমাণে থাকে আর অন্যটায় গুলে যায় সেটা হলো দ্রাব বা সলিউট, আর যেটা বেশি পরিমাণে থাকে এবং অন্যটাকে গুলে নেয় সেটা হলো দ্রাবক বা সলভেন্ট। যেমন নুন জলের দ্রবণে নুন হলো দ্রাব, জল হলো দ্রাবক। সাধারণত দ্রাবকটাই ঠিক করে দেয় দ্রবণটা সলিড হবে, লিকুইড হবে নাকি গ্যাস হবে। আর দ্রাবকের তুলনায় দ্রাব কতটা আছে তার উপর নির্ভর করে দ্রবণটা গাঢ় হবে, কনসেন্ট্রেটেড নাকি পাতলা হবে। জানতি? আচ্ছা, অসমসত্ব মিশ্রণের কি আর কোনো খাস খেসুম আছে? যেমন দুধ দেখতে তো বেশ সমসত্বই লাগে, কিন্তু ওটা তো কেটে যায়। খুব ভালো পয়েন্ট ধরেছেন। অসমসত্ব মিশ্রণের আরও দুটো টাইপ আছে কণার সাইজের ওপর ভিত্তি করে। একটা হলো প্রলম্বন বা সাসপেনশন। এখানে কণাগুলো বেশ বড় হয়, 1000 ন্যানোমিটারের চেয়েও বড়। এরা সহজেই থিতিয়ে পড়ে, কণাগুলো দেখাও যায়। যেমন ধরুন ঘোলা জল বা অনেক কাশির সিরাপ ব্যবহারের আগে ঝাঁকাতে হয়, কারণ ওষুধটা থিতিয়ে পড়ে। আর দ্বিতীয়টা? দুধ কি তাহলে সেটার মধ্যে পড়ে? দ্বিতীয় প্রকারটাই হল কলয়েড। কলয়েডের কণার সাইজটা দ্রবণ আর প্রলম্বনের মাঝামাঝি, মানে 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে।
আপনি যে দুধের কথা বললেন ওটা কোলোয়েডের দারুণ উদাহরণ। এছাড়া কালি, রক্ত, কুয়াশা, জেলি, শেভিং ক্রিম এগুলো সব কলোয়েড। কলোয়েডের কণাগুলো দ্রবণের চেয়ে বড় কিন্তু সাসপেনশনের চেয়ে ছোট, তাই এরা সাধারণত থিতিয়ে পড়ে না। দেখতে অনেক সময় সমসত্ব লাগলেও আসলে কিন্তু এরা অসমসত্ব। কোলয়েড চেনার কি কোনো স্পেশাল উপায় আছে? হ্যাঁ, আছে তো। কোলয়েডের একটা খুব গুরুত্বপূর্ণ ধর্ম হল এরা টিন্ডেল এফেক্ট দেখায়। মানে কোলয়েডের মধ্যে দিয়ে যদি শক্তিশালী আলো ফেলা হয় তাহলে ওই ভাসমান কণাগুলো আলোকে ছড়িয়ে দেয়, ফলে আলোর যাওয়ার রাস্তাটা স্পষ্ট দেখা যায়। ধরুন অন্ধকার ঘরে জানলার ফাঁক দিয়ে রোদ এলে বাতাসে ভাসমান ধুলোর কণার জন্য আলোর রেখা দেখা যায়। সেটাও কিন্তু টিন্ডেল এফেক্ট। বাতাস তখন কোলয়েডের মতো কাজ করছে। দুধ বা স্টার্চের দ্রবণেও এটা দেখা যায়। ও, তাহলে দ্রবণ টেন্ডেল এফেক্ট দেখায় না, কিন্তু কোলোয়েড দেখায়। এটা একটা বড় পার্থক্য। আচ্ছা, এই যে এত রকমের মিশ্রণ, দ্রবণ, কোলোয়েড, সাসপেনশন বা সাধারণ অসমসত্ব মিশ্রণ, এদের উপাদানগুলোকে আলাদা করার কি কোনো রাস্তা আছে? পরীক্ষায় তো এই সেপারেশন টেকনিক থেকে খুব প্রশ্ন আসে। অবশ্যই আছে। আর এটা খুবই জরুরি একটা টপিক। কোন পদ্ধতি ব্যবহার করব সেটা নির্ভর করে মিশ্রণের উপাদানগুলোর ধর্মের পার্থক্যের উপর। ধরুন আপনার কাছে নুন গোলা জল আছে। নুন ফেরত চাই। জল তো গরমে বাষ্প হয়ে যায়, মানে উদ্বায়ী। নুন হয় না, মানে অনুদ্বায়ী। তাহলে খুব সোজা বাষ্পীভবন বা ইভ্যাপোরেশন করলেই হবে। জল গরম করলে উড়ে যাবে, পাত্রে নুন পড়ে থাকবে। কিন্তু যদি দুটোই লিকুইড হয় কিন্তু মেশে না, যেমন ধরুন তেল আর জল, সেক্ষেত্রে দেখতে হবে ওদের ঘনত্বের পার্থক্য আছে কিনা। তেল আর জল তো মেশে না, আর তেলের ঘনত্ব কম, জলের বেশি। এদের আলাদা করতে একটা সেপারেটিং ফানেল লাগে। ফানেলে মিশ্রণটা ঢেলে কিছুক্ষণ রেখে দিলে তেলটা হালকা বলে উপরে ভেসে উঠবে, জলটা ভারী বলে নিচে থাকবে। দুটো আলাদা স্তর তৈরি হবে। এবার ফানেলের নিচের ট্যাপটা সাবধানে খুললে জলটা আগে বেরিয়ে আসবে। যেই তেলের স্তরটা ট্যাপের কাছে আসবে, ট্যাপ বন্ধ করে দিলেই হলো, আলাদা হয়ে গেল। আর যদি খুব ছোট ছোট কণা তরলে এমনভাবে মিশে থাকে যে থিতিয়ে পড়ে না, যেমন ধরুন দুধ থেকে মাখন বা ক্রিম আলাদা করা? সেটার জন্য আছে অপকেন্দ্রণ বা সেন্ট্রিফিউগেশন পদ্ধতি। মিশ্রণটাকে একটা টিউবে নিয়ে মেশিনে বসিয়ে খুব জোরে ঘোরানো হয়। এই ঘোরার ফলে ঘনত্বের পার্থক্যের জন্য ভারী কণাগুলো সেন্ট্রিফিউগাল ফোর্সের টানে টিউবের নিচের দিকে জমা হয়, আর হালকা কণাগুলো উপরে ভেসে ওঠে। ডায়াগনস্টিক ল্যাবে রক্ত বা ইউরিন টেস্ট করার সময় এইভাবে বিভিন্ন উপাদান আলাদা করা হয়। কিছু সলিড জিনিস তো আছে যারা গরম করলে লিকুইড না হয়ে সোজা গ্যাস হয়ে যায়। কর্পূর বা ন্যাপথেলিন যেমন, এদের যদি অন্য কিছুর সাথে মিশে থাকে তখন? ঠিক বলেছেন। এই ঘটনাটাকে বলে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন পদ্ধতি। ধরুন আপনার কাছে কর্পূর আর নুনের গুঁড়োর মিশ্রণ আছে। কর্পূর ঊর্ধ্বপাতিত হয়, নুন হয় না। মিশ্রণটাকে গরম করলেই কর্পূরটা সলিড থেকে সরাসরি গ্যাস হয়ে উড়ে যাবে। এই গ্যাসটাকে যদি একটা ঠান্ডা জায়গায় জমা করা যায় তাহলে আবার সলিড কর্পূর ফিরে পাওয়া যাবে। নুনটা পাত্রেই পড়ে থাকবে। অ্যামোনিয়াম ক্লোরাইড, আয়োডিন এদেরও এইভাবে আলাদা করা যায়। আর যদি দুটো লিকুইড এমনভাবে মিশে যায় যে আলাদা স্তর তৈরি করে না, কিন্তু তাদের ফোটানোর টেম্পারেচার মানে স্ফুটনাঙ্ক আলাদা হয়, যেমন ধরুন জল আর অ্যালকোহল। হ্যাঁ, যদি স্ফুটনাঙ্কের পার্থক্যটা বেশ ভালো রকম থাকে, মানে ধরুন 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি, তাহলে সাধারণ পাতন বা সিম্পল ডিস্টিলেশন করলেই চলে। মিশ্রণটাকে গরম করলে যার স্ফুটনাঙ্ক কম, যেমন অ্যালকোহলের প্রায় 78 ডিগ্রি সেলসিয়াস, জলের 100, সে আগে বাষ্প হবে। ওই বাষ্পটাকে একটা ঠান্ডা পাইপের মধ্যে দিয়ে নিয়ে গেলে, যেটাকে কনডেন্সার বলে, সেটা আবার ঠান্ডা হয়ে লিকুইড হয়ে যাবে। সেটা অন্য পাত্রে জমা করলেই হলো। জলটা আগের পাত্রেই থেকে যাবে, কারণ তার স্ফুটনাঙ্ক বেশি। কিন্তু যদি স্ফুটনাঙ্কের পার্থক্য খুব কম হয়, যেমন পেট্রোলিয়াম থেকে যখন পেট্রোল, ডিজেল, কেরোসিন আলাদা করে, তখন আর সাধারণ পাতনে কাজ হয় না। তখন লাগে আংশিক পাতন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এখানে ডিস্টিলেশন যন্ত্রের সাথে একটা লম্বা কাঁচের কলাম লাগানো থাকে, যাকে বলে ফ্র্যাকশনেটিং কলাম। এর ভেতরে কাঁচের গুলি বা অন্য কোনো ডিজাইন করা জিনিস থাকে, যা বাষ্পকে বারবার ঠান্ডা হয়ে নিচে নামতে আর গরম হয়ে ওপরে উঠতে সাহায্য করে। এর ফলে খুব কাছাকাছি স্ফুটনাঙ্ক যাদের, তারাও আলাদা হয়ে যায়।
পেট্রোলিয়াম শোধনে বা বাতাস থেকে অক্সিজেন নাইট্রোজেন আলাদা করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। আরেকটা পদ্ধতির নাম খুব শোনা যায় আজকাল, ক্রোম্যাটোগ্রাফি। এটা ঠিক কখন কাজে লাগে? ক্রোম্যাটোগ্রাফি খুব পাওয়ারফুল একটা টেকনিক, বিশেষ করে যখন মিশ্রণে অনেকগুলো উপাদান থাকে বা খুব অল্প পরিমাণে থাকে বা তাদের কেমিক্যাল ধর্মগুলো খুব কাছাকাছি হয়। যেমন ধরুন, কালো কালির মধ্যে যে আসলে নীল, লাল, হলুদ নানা রঙের উপাদান মেশানো আছে সেটা ক্রোম্যাটোগ্রাফি দিয়ে আলাদা করা যায়। বা ধরুন, ফুল থেকে রঙের নির্যাস নেয়া বা রক্তে কোনো ড্রাগ আছে কিনা দেখা, এসব ক্ষেত্রে ক্রোম্যাটোগ্রাফি লাগে। এর মূল ব্যাপারটা হলো মিশ্রণের উপাদানগুলো একটা স্থির জিনিসের গায়ে, যেমন ফিল্টার পেপার বা সিলিকা জেল, গায়ে কতটা আটকে থাকতে চায়, অ্যাডজর্পশন, আর একটা বয়ে যাওয়া জিনিসের সাথে, যেমন জল বা অ্যালকোহল, সাথে কতটা এগোতে চায়, সলিউবিলিটি, তার উপর ভিত্তি করে আলাদা হয়ে যায়। পেপার ক্রোম্যাটোগ্রাফি, কলাম ক্রোম্যাটোগ্রাফি এগুলো খুব কমন। তার মানে মিশ্রণ আলাদা করতে গেলে উপাদানগুলোর কোনো না কোনো ধর্মের পার্থক্যকে কাজে লাগাতে হবে। সেটা বাষ্প হওয়ার ক্ষমতা হতে পারে, ঘনত্ব হতে পারে, দ্রাব্যতা হতে পারে, স্ফুটনাঙ্ক হতে পারে, বা ওই আটকে থাকার ক্ষমতা হতে পারে। পরীক্ষার সময় তাহলে মিশ্রণটা দেখেই আগে ভাবতে হবে উপাদানগুলোর কোন ধর্মে ফারাক আছে, তাই তো? একদম ঠিক। এটাই হলো আসল কথা। কোন পদ্ধতিতে আলাদা করব সেটা ঠিক হবে উপাদানগুলোর ভৌত বা রাসায়নিক ধর্মের পার্থক্যের উপর ভিত্তি করে। এই লজিকটা ধরতে পারলেই সঠিক মেথডটা বাছা সহজ হয়ে যায়। খুব ভালো আলোচনা হলো আজকে পদার্থের অবস্থা, তার শ্রেণীবিভাগ আর এই আলাদা করার পদ্ধতিগুলো নিয়ে। এই বেসিকটা তৈরি হওয়ার পর মনে প্রশ্ন আসছে, এই যে পদার্থ, তা সে মৌলই হোক বা যৌগ, এর একেবারে ভেতরের গঠন এককটা কি? আমরা তো জানি সেটা পরমাণু বা অ্যাটম। এই অ্যাটম নিয়ে ধারণাটা কিভাবে তৈরি হলো? হ্যাঁ, পদার্থের গভীরে যেতে হলে অ্যাটমের গল্পটা জানতেই হবে। এর শুরুটা হয়েছিল মূলত দুটো কেমিক্যাল কম্বিনেশনের সূত্র দিয়ে। প্রথমটা হলো ভরের সংরক্ষণ সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস, ল্যাভয়েসিয়ে দিয়েছিলেন। মানে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে মোট ভর রিঅ্যাকশনের আগে যা ছিল পরেও তাই থাকবে। ভর তৈরিও হয় না, ধ্বংসও হয় না। আর দ্বিতীয়টা? সেটা হলো স্থিরানুপাত সূত্র, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস, প্রাউস্টের দেওয়া। এটা বলছে যে কোনো একটা নির্দিষ্ট যৌগে উপাদান মৌলগুলো সবসময় একটা ফিক্সড ওজনের অনুপাতে মিশে থাকবে, যৌগটা যেখান থেকেই পান বা যেভাবেই বানান না কেন। যেমন আমরা আগেই বলছিলাম, জলে হাইড্রোজেন আর অক্সিজেনের ওজনের অনুপাত সবসময় 1.8। এই সূত্রগুলো থেকেই কি ডাল্টন তার বিখ্যাত অ্যাটমিক থিওরিটা দেন? হ্যাঁ, জন ডাল্টন এই সূত্রগুলো ব্যাখ্যা করার জন্য 1808 সাল নাগাদ তার পরমাণুবাদ তত্ত্বটা দেন। তিনি বললেন, সব পদার্থই অ্যাটম নামের খুব ছোট অবিভাজ্য কণা দিয়ে তৈরি। একই মৌলের সব অ্যাটম একই রকম, কিন্তু আলাদা মৌলের অ্যাটম আলাদা। আর অ্যাটমগুলো সিম্পল হোল নাম্বারের অনুপাতে জুড়ে গিয়ে যৌগ তৈরি করে। যদিও আমরা এখন জানি অ্যাটম অবিভাজ্য নয়, ওর ভেতরেও আরও ছোট কণা আছে। ঠিক, ডাল্টনের তথ্য কেমিস্ট্রির ভিত গড়ে দিয়েছিল ঠিকই, কিন্তু পরে জানা গেল অ্যাটমকে ভাঙা যায়। 19 শতকের শেষে আর 20 শতকের শুরুতে আবিষ্কৃত হল অ্যাটমের ভেতরেও 3টে মূল কণা আছে, নেগেটিভ চার্জের ইলেকট্রন, পজিটিভ চার্জের প্রোটন, আর কোনো চার্জ নেই এমন নিউট্রন। এই আবিষ্কারগুলো অ্যাটমের গঠন সম্পর্কে আমাদের ধারণাকে পুরো পাল্টে দিল। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা অ্যাটমের ভেতরে কিভাবে থাকে সেটা নিয়েই তো নানা রকম মডেল এসেছিল, তাই না? একদম। প্রথমে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করে তার প্লাম পুডিং মডেল দিলেন। ভাবলেন পুরো অ্যাটমটাই পজিটিভ, তার মধ্যে ইলেকট্রনগুলো কিসমিসের মতো গেঁথে আছে। তারপর এলেন রাদারফোর্ড, তার বিখ্যাত সোনার পাতের পরীক্ষা। আলফা স্ক্যাটারিং থেকে তিনি নিউক্লিয়াসের ধারণা দিলেন যে অ্যাটমের বেশিরভাগ জায়গা ফাঁকা আর প্রায় সব ভর আর পজিটিভ চার্জটা মাঝখানের খুব ছোট্ট একটা জায়গায় জমা আছে। কিন্তু রাদারফোর্ডের মডেলেও কিছু সমস্যা ছিল, যেমন অ্যাটমের স্থায়িত্ব ব্যাখ্যা করা যাচ্ছিল না। সেটা সমাধান করলেন নিলস বোর। তিনি বললেন, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট শক্তির কক্ষপথে ঘোরে, আর ওই পথে ঘোরার সময় শক্তি হারায় না। আচ্ছা, অ্যাটমের গঠন, আইসোটোপ, আইসোবার, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এগুলো তো খুব জরুরি কনসেপ্ট। অবশ্যই।
পারমাণবিক সংখ্যা Z মানে হল নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা। এইটাই ঠিক করে দেয় মৌলটা কি। ভর সংখ্যা A হল প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা। আর আইসোটোপ হল একই মৌলের অ্যাটম, যাদের প্রোটন সংখ্যা Z একই, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা, তাই ভর সংখ্যাও A আলাদা। যেমন হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আইসোবার আবার উল্টো, আলাদা মৌল মানে Z আলাদা, কিন্তু ভর সংখ্যা A একই। আইসোটোন হল যাদের নিউট্রন সংখ্যা সমান। এগুলো সব পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এই যে এতগুলো মৌল, এদের সুন্দর করে সাজানোর জন্যই তো পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল এলো। তাই বিজ্ঞানীরা চেষ্টা করছিলেন এদের একটা ছকে ফেলার। প্রথমে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র, তারপর নিউল্যান্ডসের অষ্টক সূত্র, কিন্তু সবচেয়ে বড় ব্রেকথ্রুটা দেন মেন্ডেলিভ। তিনি পারমাণবিক ভরের ভিত্তিতে একটা সারণী তৈরি করেন। অনেক সাফল্য ছিল, যেমন অনাবিষ্কৃত মৌলের জন্য জায়গা রাখা, তাদের ধর্মের ভবিষ্যৎবাণী করা, কিন্তু কিছু সমস্যাও ছিল, যেমন আইসোটোপের জায়গা বা কিছু ক্ষেত্রে ভরের ক্রম না মানা। সেই সমস্যাগুলো সমাধান হল আধুনিক পর্যায় সারণীতে। হ্যাঁ, হেনরি মোজলে দেখালেন যে মৌলের আসল পরিচয় তার পারমাণবিক ভর নয়, পারমাণবিক সংখ্যা Z। এর ভিত্তিতেই তৈরি হল আধুনিক পর্যায় সারণী। এখানে 7টা পর্যায়ে পিরিয়ড আর 18টা শ্রেণী গ্রুপ আছে। মৌলগুলোকে তাদের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে S, P, D, F ব্লকেও ভাগ করা হয়। আর এই সারণীতে বাঁদিক থেকে ডান দিকে গেলে বা ওপর থেকে নিচে নামলে মৌলদের ধর্মে একটা নিয়মিত পরিবর্তন দেখা যায়। যেমন পরমাণুর আকার, ধাতব ধর্ম, আয়নায়ন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলোকে বলে পর্যায়বৃত্ত ধর্ম বা পিরিয়ডিক ট্রেন্ডস। বাহ, পর্যায় সারণী নিয়েও তো অনেক কিছু জানার আছে। আচ্ছা, এবার একটু রাসায়নিক বিক্রিয়ার দিকে যাই। আমাদের চারপাশে তো সারাক্ষণ কিছু না কিছু কেমিক্যাল চেঞ্জ হচ্ছে। এই বিক্রিয়াগুলো মূলত করকমের হয়? কেমিক্যাল রিয়াকশন অনেক রকমের হয়, তবে কয়েকটা মূল টাইপ আছে। যেমন সংযোগ বিক্রিয়া, কম্বিনেশন রিয়াকশন। দুটো বা তার বেশি জিনিস জুড়ে গিয়ে একটা নতুন জিনিস তৈরি করে। যেমন ধরুন কার্বন আর অক্সিজেন পুড়ে কার্বন ডাইঅক্সাইড হওয়া, C+O2 = CO2। এগুলো সাধারণত তাপ ছাড়তে হয়, এক্সোথার্মিক। এর উল্টোটা হলো বিয়োজন বিক্রিয়া, ডিকম্পোজিশন রিয়াকশন। একটা বড় যৌগ ভেঙে ছোট ছোট জিনিসে পরিণত হয়। যেমন জলকে ইলেকট্রিসিটি দিয়ে ভাঙলে হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যায়। 2H2O = 2H2+O2। এগুলোর জন্য বাইরে থেকে শক্তি দিতে হয়, তাপ, আলো বা বিদ্যুৎ, এন্ডোথার্মিক। আর ওই যে একটা মৌল আর একটা মৌলকে সরিয়ে দেয়? হ্যাঁ, সেটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এখানে একটা বেশি রিয়াক্টিভ মৌল একটা কম রিয়াক্টিভ মৌলকে তার যৌগ থেকে হটিয়ে নিজে সেই জায়গা নেয়। যেমন লোহার পেরেক কপার সালফেট দ্রবণে ডোবালে লোহা কপারকে সরিয়ে ফেরাস সালফেট তৈরি করে। Fe+CuSO4 ফর্মস FeSO4+Cu। কে কাকে সরাতে পারবে সেটা রিঅ্যাক্টিভিটি সিরিজের ওপর নির্ভর করে। আরেকটা আছে দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এখানে দুটো যৌগের মধ্যে আয়ন এক্সচেঞ্জ হয়। অনেক সময় এর ফলে একটা অদ্রাব্য জিনিস তৈরি হয়, যাকে বলে অধক্ষেপ বা প্রেসিপিটেট। যেমন সোডিয়াম সালফেটের সাথে বেরিয়াম ক্লোরাইড মেশালে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পড়ে। BaCl2+Na2SO4 ফর্মস BaSO4+2NaCl। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া হল জারণ বিজারণ, তাই না? রেডক্স রিয়াকশন। একদম, জারণ বিজারণ বা রেডক্স রিয়াকশন। এখানে দুটো ঘটনা একসাথে ঘটে, জারণ অক্সিডেশন আর বিজারণ রিডাকশন। পুরনো ধারণায় জারণ মানে অক্সিজেন যোগ হওয়া বা হাইড্রোজেন বেরিয়ে যাওয়া, আর বিজারণ তার উল্টো, অক্সিজেন বেরিয়ে যাওয়া বা হাইড্রোজেন যোগ হওয়া। তবে আধুনিক ধারণাটা ইলেকট্রনের ভিত্তিতে। জারণ মানে ইলেকট্রন বর্জন, লস অফ ইলেকট্রনস, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, গেইন অফ ইলেকট্রনস। মনে রাখার সুবিধার জন্য বলে OILRIG। অক্সিডেশন ইজ লস, রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রনস।
যে কোনো রিয়াকশনে যদি একজনের জারণ হয় তাহলে অন্য কারোর বিজারণ হবেই। তাই এগুলোকে একসাথে রেডক্স বিক্রিয়া বলে। আমাদের রোজকার জীবনে এই জারণের কোনো উদাহরণ আছে? প্রচুর আছে। সবচেয়ে পরিচিত হলো লোহার মরচে পড়া। এটা আসলে লোহার জারণ। আরেকটা হলো বিকৃত গন্ধিতা বা র্যান্সিডিটি। অনেকদিন ধরে তেল বা চর্বিযুক্ত খাবার রেখে দিলে বাতাসের অক্সিজেনে সেটার জারণ হয়ে একটা বাজে গন্ধ হয়, স্বাদটাও খারাপ হয়ে যায়। এজন্য তো চিপসের প্যাকেটে হাওয়া বের করে নাইট্রোজেন গ্যাস ভরে দেওয়া হয়, যাতে অক্সিজেন ঢুকতে না পারে আর জারণটা আটকানো যায়। আচ্ছা, বোঝা গেল। এবার একটু ধাতু আর অধাতুর কথায় আসি। আমরা তো মৌলগুলোকে মূলত এই দুটো ভাগেই ভাগ করি। এদের মধ্যেকার বেসিক পার্থক্যগুলো কি কি? হ্যাঁ, এটাও একটা খুব ফান্ডামেন্টাল ক্লাসিফিকেশন। ধাতু, মেটালস আর অধাতু, নন মেটালস। এদের ভৌত আর রাসায়নিক ধর্মে অনেক পার্থক্য আছে। ভৌত ধর্মের কথা বললে ধাতুগুলো সাধারণত কঠিন হয়। শুধু পারদ, গ্যালিয়াম, সিজিয়াম এরা ঘরের তাপমাত্রায় তরল। অধাতুগুলো কঠিন বা গ্যাস হয়, একমাত্র ব্রোমিন তরল। ধাতুদের চকচকে ভাব বা লাস্টার থাকে। অধাতুরা অনুজ্জ্বল, যদিও আয়োডিন, হিরে বা গ্রাফাইটের উজ্জ্বলতা আছে। ধাতু সাধারণত শক্ত হয়, ব্যতিক্রম সোডিয়াম, পটাশিয়াম নরম। অধাতুর নরম, ব্যতিক্রম হিরে সবচেয়ে কঠিন। আর ওই যে পিটিয়ে পাত করা বা টেনে তার করার ধর্মগুলো? হ্যাঁ, ধাতুদের পিটিয়ে পাত বানানো যায়, এটাকে বলে নমনীয়তা বা মিলিয়েবিলিটি। আবার টেনে তার বানানো যায়, এটাকে বলে প্রসারণশীলতা বা ডাক্টিলিটি। সোনা সবচেয়ে বেশি নমনীয় আর প্রসারণশীল। অধাতুরা সাধারণত ভঙ্গুর হয়, পিটলে বা টানলে ভেঙে যায়। এছাড়া ধাতুদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, ব্যতিক্রম পারদ, গ্যালিয়াম, সিজিয়াম। ঘনত্ব বেশি হয়, ব্যতিক্রম সোডিয়াম, পটাশিয়াম। ধাতুতে আঘাত করলে আওয়াজ হয় সনোরিটি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধাতু তাপ আর বিদ্যুতের সুপরিবাহী, ব্যতিক্রম লেড, পারদ। অধাতুরা সাধারণত কুপরিবাহী, ব্যতিক্রম গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। এগুলো তো গেল ভৌত ধর্ম। রাসায়নিক ধর্মে কি পার্থক্য? রাসায়নিক ধর্মেও অনেক পার্থক্য। যেমন ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সাধারণত ক্ষারীয় অক্সাইড তৈরি করে, যেমন সোডিয়াম অক্সাইড Na2O। কিছু ধাতু আবার উভধর্মী বা অ্যামফোটেরিক অক্সাইডও বানায়, যেমন জিঙ্ক অক্সাইড ZnO, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। মানে এরা অ্যাসিড আর ক্ষার দুটোর সাথেই বিক্রিয়া করে। অধাতুরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আম্লিক অক্সাইড তৈরি করে, যেমন কার্বন ডাইঅক্সাইড CO2, সালফার ডাইঅক্সাইড SO2। সক্রিয় ধাতুগুলো যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস বের করে। বেশিরভাগ ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করেও হাইড্রোজেন গ্যাস দেয়, ব্যতিক্রম সোনা, প্ল্যাটিনাম। আর যেটা আগে বললাম, সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতুকে তার যৌগ থেকে প্রতিস্থাপন করতে পারে। কেমিক্যালি বলতে গেলে ধাতু ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ আয়ন বা ক্যাটায়ন তৈরি করে, আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়ন বা অ্যানায়ন তৈরি করে। আচ্ছা, ধাতু আর অধাতুর মাঝামাঝি কিছু আছে কি? হ্যাঁ, আছে। তাদের বলে ধাতুকল্প বা মেটালয়েড। এদের ধর্মগুলো ধাতু আর অধাতুর মাঝামাঝি হয়। যেমন বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম। এরা খুব গুরুত্বপূর্ণ, কারণ এরা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে। বিশেষ করে সিলিকন আর জার্মেনিয়াম তো ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির ভিত্তি। দারুণ। ধাতু অধাতু ধাতুকল্প বোঝা গেল। এবার আসি অ্যাসিড, ক্ষার আর লবণের কথায়। এই জিনিসগুলো আমরা রোজকার জীবনে ব্যবহারও করি। এদের চিনব কিভাবে বা এদের ধর্ম কি? অ্যাসিড, ক্ষার বা ক্ষারক আর লবণ এগুলো কেমিস্ট্রির খুব বেসিক কনসেপ্ট। অ্যাসিডের স্বাদ সাধারণত পক হয়, অবশ্যই ল্যাবে টেস্ট করতে যাবেন না। আর এরা ক্ষয়কারী বা কোরোসিভ হয়, যেমন লেবুর রসে সাইট্রিক অ্যাসিড, ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড বা পেটে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্ষার বা ক্ষারকের যে ক্ষারক জলে দ্রাব্য তাকে ক্ষার বা অ্যালকালাই বলে। স্বাদ হয় কষা বা তেতো, আর ছুলে সাবানের মতো পিচ্ছিল লাগে। যেমন খাবার সোডা, সোডিয়াম বাইকার্বনেট, বা কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রক্সাইড। এদের চেনার জন্য তো কিছু ইন্ডিকেটর বা সূচক ব্যবহার করা হয়, লিটমাস পেপার যেমন। ঠিক, সূচক বা ইন্ডিকেটর হলো এমন পদার্থ যা অ্যাসিড বা ক্ষারের সংস্পর্শে এলে নিজের রং বা গন্ধ পাল্টে ফেলে। সবচেয়ে পরিচিত হল লিটমাস, যা লাইকেন থেকে পাওয়া যায়। এটা অ্যাসিডের নীল থেকে লাল হয়
আর ক্ষারে লাল থেকে নীল হয়। হলুদ গুঁড়ো একটা প্রাকৃতিক সূচক। এটা অ্যাসিডে হলুদি থাকে, কিন্তু ক্ষারের সংস্পর্শে এলে লালচে বাদামি হয়ে যায়। জামায় হলুদের দাগ লাগলে সাবান দিলে লাল হয়ে যায় তো। ল্যাবে আমরা ফেনলফ্যাথালিন ব্যবহার করি। এটা অ্যাসিডে বর্ণহীন, কিন্তু ক্ষারে গোলাপি হয়ে যায়। মিথাইল অরেঞ্জ আবার অ্যাসিডে লাল আর ক্ষারে হলুদ হয়। কিছু ঘ্রাণ সূচকও আছে, যেমন পেঁয়াজের রস বা লবঙ্গ তেল। এদের গন্ধ অ্যাসিডে পাওয়া যায়, কিন্তু ক্ষারে দিলে গন্ধটা চলে যায়। এদের বিক্রিয়াগুলো কেমন হয়? অ্যাসিড আর ক্ষার মিশলে কি হয়? অ্যাসিড আর সক্রিয় ধাতু বিক্রিয়া করে লবণ আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আর অ্যাসিড আর ক্ষার যখন একে অপরের সাথে বিক্রিয়া করে, তখন তারা একে অপরের ধর্মকে প্রশমিত করে দেয়। এই বিক্রিয়াকে বলে প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন। এর ফলে লবণ, সল্ট আর জল, ওয়াটার তৈরি হয়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl আর সোডিয়াম হাইড্রক্সাইড NaOH বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড NaCl, লবণ আর জল H2O তৈরি করে। লবণ হলো আসলে আয়নীয় যৌগ, যা এই প্রশমন বিক্রিয়া থেকে তৈরি হয়। আর একটা জিনিস খুব শোনা যায়, পিএইচ স্কেল। ওটা কি? পিএইচ স্কেল হলো কোনো দ্রবণ কতটা আম্লিক বা ক্ষারীয় সেটা মাপার একটা স্কেল। স্কেলটা সাধারণত 0 থেকে 14 পর্যন্ত হয়। যদি পিএইচ 7 হয়, তাহলে দ্রবণটা প্রশম, নিউট্রাল, যেমন বিশুদ্ধ জল। 7-এর কম হলে আম্লিক, অ্যাসিডিক। যত কম হবে তত বেশি আম্লিক। 0 মানে সবচেয়ে তীব্র অ্যাসিড। আর পিএইচ যদি 7-এর বেশি হয়, তাহলে ক্ষারীয়, বেসিক বা অ্যালটালাইন। যত বেশি হবে তত তীব্র ক্ষার। 14 মানে সবচেয়ে তীব্র ক্ষার। আমাদের রক্তে পিএইচ কিন্তু খুব সরু একটা রেঞ্জের মধ্যে, প্রায় 7.35 থেকে 7.45 থাকা দরকার শরীরের স্বাভাবিক কাজকর্ম চলার জন্য। বাপরে, কেমিস্ট্রির বেসিকগুলো কত ইন্টারেস্টিং। আচ্ছা, সবশেষে আসি কার্বন আর তার যৌগগুলোর কথায়। কার্বন তো খুব সাধারণ একটা মৌল, কিন্তু এত স্পেশাল কেন? কার্বন সত্যিই খুব স্পেশাল একটা মৌল। এর কয়েকটা অসাধারণ ধর্মের জন্যই প্রকৃতিতে এত লক্ষ লক্ষ জৈব যৌগ তৈরি হতে পেরেছে। প্রথমত, কার্বনের যোজ্যতা বা ভ্যালেন্সি 4, মানে একটা কার্বন অ্যাটম 4টে অন্য অ্যাটমের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে। দ্বিতীয়ত, কার্বনের রূপভেদ বা অ্যালোট্রোপস আছে, মানে একই মৌল কিন্তু বিভিন্ন ভৌত রূপে পাওয়া যায়, যেমন নরম বিদ্যুৎ পরিবাহী গ্রাফাইট, যা পেন্সিলের শীষে থাকে, আবার অত্যন্ত কঠিন বিদ্যুৎ অপরিবাহী হিরে বা ডায়মন্ড। এছাড়াও আছে ফুটবলের মতো দেখতে ফুলেরিন C60। আর সবচেয়ে মুখ্য ধর্ম হল ক্যাটিনেশন, মানে কার্বন অ্যাটমগুলো নিজেদের মধ্যে জুড়ে জুড়ে লম্বা চেইন বা শাখাযুক্ত চেইন বা রিং তৈরি করতে পারে। এই ক্ষমতার জন্যই এত বিশাল বৈচিত্র্যের জৈব যৌগ সম্ভব হয়েছে। এই জৈব যৌগগুলো নিয়েই তো অর্গানিক কেমিস্ট্রি। হ্যাঁ, জীবনের রসায়নই হল অর্গানিক কেমিস্ট্রি। আমাদের শরীরের ডিএনএ, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সবই কার্বন দিয়ে তৈরি। অর্গানিক কম্পাউন্ডগুলোকে আবার একই রকম ফাংশনাল গ্রুপ অনুযায়ী সাজালে তৈরি হয় সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ, যেমন অ্যালকেন সিরিজ, মিথেন CH4, ইথেন C2H6, প্রোপেন C3H8। এদের মধ্যে পরপর দুটো সদস্যের মধ্যে একটা CH2 গ্রুপের পার্থক্য থাকে। একই সিরিজের যৌগগুলোর রাসায়নিক ধর্ম অনেকটা একই রকম হয়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো সমাবয়বতা বা আইসোমেরিজম। একই মলিকুলার ফর্মুলা, কিন্তু গঠন আলাদা, তাই ধর্মও আলাদা। যেমন বিউটেনের C4H10-এর দুটো আইসোমার আছে, নর্মাল বিউটেন আর আইসোবিউটেন। কয়েকটা খুব পরিচিত কার্বন যৌগের কথা যদি বলেন, যেমন অ্যালকোহল বা ভিনিগার। অবশ্যই, ইথানল বা ইথাইল অ্যালকোহল C2H5OH খুব পরিচিত। এটা পানীয়তে থাকে, টিংচার আয়োডিন বা কাশির সিরাপে দ্রাবক হিসেবে ব্যবহার হয়, আবার জ্বালানি হিসেবেও কাজে লাগে। আরেকটা হলো ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এর 5 থেকে 8% জলীয় দ্রবণকেই আমরা ভিনিগার বলি, যা খাবার সংরক্ষণে কাজে লাগে। শীতকালে এটা জমে যায় বলে একে গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিডও বলে। সাবান তৈরির প্রক্রিয়াটাও তো কার্বন কেমিস্ট্রির মধ্যেই পড়ে। হ্যাঁ, সাবানায়ন বা স্যাপনিফিকেশন, তেল বা চর্বি, যা আসলে ফ্যাটি অ্যাসিডের এস্টার, কে ক্ষার,
যেমন সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা দিয়ে গরম করলে সাবান, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ আর গ্লিসারল তৈরি হয়। এটাই সাবান তৈরির মূল প্রক্রিয়া। সাবান আর ডিটারজেন্টের মধ্যে পার্থক্য কি? প্রায়ই শুনি খড় জলে সাবান কাজ করে না। ঠিক শুনেছেন, খড় জল বা হার্ড ওয়াটার মানে হলো যে জলে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়ন বেশি থাকে। সাবান এই আয়নগুলোর সাথে বিক্রিয়া করে একটা অদ্রাব্য গাঁদ বা স্কাম তৈরি করে, ফলে সাবানের কার্যকারিতা কমে যায়, ফেনাও কম হয়। ডিটারজেন্টগুলো সাধারণত অন্য ধরনের কেমিক্যাল, সালফোনিক অ্যাসিডের লবণ বা অ্যামোনিয়াম লবণ। এরা খড় জলের ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে স্কাম তৈরি করে না, তাই খড় জলেও ডিটারজেন্ট ভালো কাজ করে। দারুণ! আজ আমরা র্যাঙ্কার্স একাডেমির তথ্যের উপর ভিত্তি করে রসায়নের অনেকগুলো বেসিক কিন্তু খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করলাম। পদার্থের অবস্থা থেকে শুরু করে কার্বনের বিশাল জগৎ পর্যন্ত ছুঁয়ে গেলাম। হ্যাঁ, এই ধারণাগুলো শুধু প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই নয়, আমাদের চারপাশের জগৎটাকে খচসম্মতভাবে বুঝতেও খুব সাহায্য করে। কেমিস্ট্রি আসলে আমাদের জীবনেরই অংশ। দেখলাম পদার্থের 5টা অবস্থা আছে। ভবিষ্যতে কি আরও নতুন অবস্থা আবিষ্কৃত হতে পারে বলে মনে হয়? অথবা কার্বনের এই যে অসাধারণ বন্ধন তৈরির ক্ষমতা, এটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আর কি নতুন ধরনের জিনিস বা প্রযুক্তি তৈরি হতে পারে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এগুলো নিয়ে আপনারা ভাবুন, জানার চেষ্টা করুন। আপনাদের মতামত অবশ্যই আমাদের জানান। আজকের মতো এখানেই শেষ করছি, আবার কথা হবে পরের পর্বে।